2013 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম সংলাপে বসতে যুক্তরাষ্ট্র ও চীনের তাগিদ। এরকম তাগিদ আমরা শেখ হাসিনার শাসনামলে নানান ইস্যুতে দেখেছি, তাগিদ দেখেছি, কিন্তু সরকারের তোড়জোড় দেখিনি। আবার তোড়জোড় দেখেছি, কিন্তু সেগুলো চূড়ান্ত পরিণতিতে গড়াতে দেখিনি। পরিণতিতে রক্ত, লাশ, গুম, না ফেরা মানুষের সারি দীর্ঘ হয়েছে। কারণটি কি ছিল আসলে? যেই খবরটির কথা আপনি বলছেন 2013, তখন সামনে ছিল নির্বাচন। 2014 5ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন যদি আমরা একটু রিকল করি, যে সেই নির্বাচনে 150-র বেশি আসনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। হয়ে গেছে। তো আওয়ামী লীগ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় চলে আসে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন নিশ্চিত হয়ে যায়। তারপর বাকি 146টি আসনে নির্বাচনের জন্য ঘোষণা দেয়, এবং সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে নানাভাবে চাপ দেওয়া, বিভিন্নভাবে প্রলোভিত করা, বিভিন্ন রকম, সেটা একটা অন্যরকম পরিস্থিতি ছিল, এবং এটা গণতান্ত্রিক পরিবেশ ছিল না। গণতন্ত্রের কোনো সম্ভাবনা ছিল না, সরকার নির্ধারিত ছিল না। সত্যি ভাই, তখন তো আপনি একেবারেই পেশায় একেবারে মাঠের মানুষই বলা যায়। তো বাংলাদেশের সংবিধান বা পৃথিবীর কোন সংবিধানকে সর্বোচ্চ সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার পরে সেটিকে নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া কোনোভাবেই না। এটা নির্বাচনের নামে সিম্পলি একটা প্রহসন হয়েছে। তাহলে ওই নির্বাচনে অংশ নেওয়ার কোনো কারণ নেই। ওই নির্বাচন করলো কি করে? মানে এটাই তো অন্যায়, এটাই তো স্বেচ্ছাচারিতা, এটাই তো ফ্যাসিজম। যে আমার ইচ্ছে হলো আমি যা ইচ্ছা তাই করে দিলাম, আমার ইচ্ছে হলো আমি ঘোষণা করে দিলাম আমি সরকার, আমি প্রধানমন্ত্রী। এটাই হয়েছে, এটাই চলেছে গত 17 বছর। এবং সেখানে সাধারণ মানুষের চিন্তার, ইচ্ছার, আকাঙ্ক্ষার কোনো রকমের কোনো প্রতিফলন ছিল না। শেখ হাসিনা যা চেয়েছে তাই হয়েছে। তার মানে কি শুধুমাত্র নাগরিকদের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে তামাশা ছিল না? আন্তর্জাতিক মহলও তো নানান সময় নানানভাবে আলোচনা করতে, চাপ দিতে বা সংলাপে বসবার জন্য তাগাদা দিয়েছে। তাদেরকে কি করে ম্যানেজ করেছে? তারা কেন ম্যানেজ আসলে শেষ পর্যন্ত হয়নি, কারণ তারা কন্টিনিউয়াস প্রতিবাদ জানিয়ে এসছে। তাদের দিক থেকে বিদেশি রাষ্ট্র কি করতে পারে, যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র স্যাংশন ইম্পোজ করেছিল বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সংস্থার উপর। এরকম বিভিন্নভাবে আসলে বিদেশিরা মানে তথাকথিত সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিল। এর চেয়ে বেশি আসলে বিদেশিরা কি করতে পারে? শেষ পর্যন্ত তো নিজেরটা নিজের করতে হয়। তো বাংলাদেশের জনগণ ফুঁসে ওঠার জন্য একটা সময়ের ব্যাপার ছিল, যেটা আমরা 24-এ দেখেছি, যে এক সময় একটা না একটা পর্যায়ে প্রতিদিন গণবিস্ফোরণ ঘটে না। আমরা যদি আমাদের কথা বলি, যে 71-এর পরে 90-এ আমরা গণ অভ্যুত্থান দেখেছি, আবার 24-এ দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থানের জন্য একটা সময় দরকার হয়। আস্তে আস্তে মানুষের ক্ষোভ জমা হতে 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 একটা সময় গিয়ে বিস্ফোরণ ঘটে। রাজনৈতিক দলগুলো পেরে উঠছিল না কেন? আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাংগঠনিক দুর্বলতা ছিল না রাজনৈতিক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ তারা বিল্ড করতে পারে? পেরে উঠছিল না কথাটা আসলে আমি ঠিক বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলো কন্টিনিউয়াস সংগ্রামের মধ্যে ছিল, লড়াইয়ের মধ্যে ছিল, এবং একটা সময়ের জন্য অপেক্ষা করছিল। সেই সময়টা একবার 18-তে যখন মানে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে একরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত নস্যাৎ করে দেয়। মানে খুবই নারকীয় নির্যাতনের মধ্য দিয়ে সেই মানুষের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়। আবার 24-এ এসে একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। কোনো একটা হয়তো ছোট উপলক্ষ বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ উপলক্ষকে কেন্দ্র করেই আসলে বিস্ফোরণগুলোর সূচনা হয়। সেই সূচনা যখন হয়েছে, যখন মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন সেটা দমানোর জন্যে নির্বিচারে গুলি করতে দেখেছি, মানুষ হত্যা করতে দেখেছি আমরা। সেই সময়ে মানুষকে দমিয়ে রাখতে পারে। তো একটা সময় আসে যখন আসলে বিস্ফোরণ ঘটে। সেই লম্বা যে লড়াইয়ের 17 বছরের যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের ফসল আসলে 24-এর ছাত্র গণ অভ্যুত্থান। কিন্তু এই রক্ত কি সচিব ভাই আপনার সাংবাদিকতার গোটা ক্যারিয়ারে এত রক্তের অভিজ্ঞতা পেয়েছেন এত স্বল্প সময়ে? তো এইটা আসলে আমার জীবনে পাইনি। এবং নিঃসন্দেহে 71 বা ডিফারেন্ট মুক্তিযুদ্ধের সময় এক ধরনের পরিস্থিতি ছিল। সেখানে 1971-এও মনে এত অল্প সময় এত মানুষ, হ্যাঁ 71-এ যেটা হয়েছিল যে 9 মাসে মানে প্রচুর মানুষ শহীদ হয়েছেন, আমাদের প্রচুর মা বোনেরা নির্যাতিত হয়েছেন। সেটা এক ধরনের পরিস্থিতি, সেটা ছিল ভিন্ন দেশের সাথে লড়াই। কিন্তু নিজ দেশের মানুষের সাথে, নিজ দেশের মানুষের বিরুদ্ধে এ ধরনের নির্যাতন, এ ধরনের হত্যাযজ্ঞ আমি আসলে বাংলাদেশে কখনো ঘটেনি, আমার চোখে পড়েনি। এটা যদি আপনি ফিলিস্তিনের গাজার সাথে তুলনা করেন, সেটা হতে পারে, কিন্তু সেটাও বিদেশি রাষ্ট্র, যে ইসরায়েলিরা আক্রমণ করছে ফিলিস্তিনিদের উপর, কিন্তু নিজ দেশে এরকম ঘটনা আমার চোখে পড়েনি, এবং আমার জানা মতে কখনোই ঘটেনি। আমার 38 বছরের সাংবাদিক জীবনে আমি কোথাও পাইনি। এটা
মানে অবর্ণনীয় যেভাবে মানুষ হত্যা করেছে। এই কর্মকাণ্ডকে আপনি কি নাম দিবেন? নিঃসন্দেহে এটা মানে এটা গণহত্যা বলবেন? নিঃসন্দেহে এটা গণহত্যা, আমি মনে করি এটা গণহত্যা। মানে এটা যেভাবে নির্বিচার গণহত্যা বলতে চায় না, কিন্তু আমি মনে করি এটা গণহত্যা। এবং যেভাবে মানুষ হত্যা করেছে আমরা দেখেছি সেটা, এবং যেভাবে মানুষের উপর গুলি চালিয়েছে, মানে জিনিসটা হচ্ছে নিহত হয়েছে 1400, কিন্তু 30,000 বেশি মানুষ আহত হয়েছে। এখন কথার কথা, গুলিটা হাতে লেগেছে বলে আহত হয়েছে, গুলিটা যদি হাতে না লেগে বুকে লাগতো মারা যেতে পারতো। সো 30,000 মানুষই কিন্তু মারা যেতে পারতো, অনেকের চোখে লেগেছে, আর একটু উপর লাগলে হয়তো মারা যেতে পারতো। সো 30,000 মানুষই মারা যেতে পারতো এই মাত্র 40-45 দিনের এই সময়ের মধ্যে। এত বিভৎস, এত নারকীয় আক্রমণ, তাও নিজের দেশের সরকারের দিক থেকে, এইটা আমি কোথাও দেখি। রাষ্ট্রীয় বাহিনীগুলো এবং ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীগুলো, তারা এইভাবে মানে মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, এটা আসলে অকল্পনীয় এবং এটা অবর্ণনীয়। এটার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদের বিচার হওয়া উচিত, যারা দোষী তাদের সবারই বিচার হতে হবে, এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ রাখতে হবে। ঐক্যবদ্ধ রেখেই জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে আরও সংহত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বুদ্ধিজীবী তারা কিন্তু রিকনসিলিয়েশন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা, এই নানান ফন্দি ফিকিরে অজুহাতে বলছেন যে এইটি করলে জাতি বিভক্ত হয়ে যাবে। আবার আপনি দেখেছেন যে শেখ হাসিনার রায় পরবর্তী সময় এক গাদা বুদ্ধিজীবী সাংবাদিক তারা স্বাক্ষর করে একটি রিজয়েন্ডার দিয়েছে, তারা এই বিচারকে, এই আদালতকে তারা ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়েছে। আপনি আসলে কোনটা আখ্যা দিবেন? সমালোচনা আমরাও করব, যদি ভুল হলে সমালোচনা অবশ্যই হবে, ভুল হলে সমালোচনা অবশ্যই হবে, কিন্তু এই যে তালিকা দেখেছি আমরা যাদের, তাদের অতীতটা আমরা দেখতে চাই। তাদের অতীত, আপনার সহকর্মী, আমার সহকর্মী, তারা তো সাংবাদিক, তারা সাংবাদিকতার নামে প্রচুর অসাংবাদিককে সাংবাদিক বানানো হয়েছিল আওয়ামী লীগ আমলে, যেটা সব ক্ষেত্রেই, শুধু সাংবাদিকতায় না, যাদের মসজিদের ইমামও মসজিদ ইমাম বানানো হয়েছে দলীয় বিবেচনায়, যে কারণে বাদলুল মোকাররমের খতিব সাহেবকে পালিয়ে যেতে হয়। সো এটা তো পৃথিবীর কোথাও কখনো কেউ কল্পনাও করতে পারে না। প্রত্যেকটি অঙ্গনে দলীয় বিবেচনায় দলীয় লোককে বসানো হয়েছিল। সাংবাদিকতার অঙ্গনে প্রচুর অসাংবাদিককে বসানো হয়েছে, যারা আসলে দলীয় স্বার্থ রক্ষা করেছে, তারা সাংবাদিকতার স্বার্থ রক্ষা করেনি। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনে, পুলিশে, সব ক্ষেত্রেই এমন অনেক দলীয় কর্মীকে বসানো হয়েছে যারা আসলে যোগ্যতার ভিত্তিতে আসেনি। সেটা শিক্ষাঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে দলীয় বিবেচনায়, যাদের আসলে শিক্ষক হওয়ার কথা না। এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্কুল পর্যন্ত। সো কেন আমাদের সমাজ নষ্ট হয়েছে? সমাজ নষ্ট হয়েছে দলীয় বিবেচনায়, দলীয় স্বার্থে, দলীয় লোকজন রাজনীতিকরণ করা। এই রাজনীতিকরণ না, শুধু একদম চরমভাবে দলীয়করণ করা। এই দলীয়করণের যে প্রভাব, সেটা থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে, আনলেস এই ধরনের বিবৃতি আমরা দেখতেই থাকবো।